ইরফানের নরম কণ্ঠ। বলো, তুমি কেমন ছেলে লাইক করো? মারা অবাকের উপর অবাক হয়। মাথা তুলে পিটপিট করে চোখ মেলে ইরফানকে দেখে। বিস্ময় কণ্ঠে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান মারার দিকে দু কদম এগিয়ে আসে। মাথা নিচু করে মারার মুখ বরাবর তার মুখ রেখে বলে, চেক করো। মারা চোখ বড় বড় করে তাকায়, এক পা পিছিয়ে যায়। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মারার দিকে। মারা আমতা আমতা করে বলে, এত রাতে কেন এসেছেন? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার দুগালের মানচিত্র পাল্টে দিতে। মারা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়ের দিকে আরেকটু চেপে দাঁড়ায়। আবারও গম্ভীর গলায় বলে, আমি তোমার গালের মানচিত্র পাল্টে দিতে ধেয়ে আসি? মায়েরা দ্রুত দুদিকে মাথা নাড়ায় ঘন ঘন। শুদ্ধকে বলা কথাগুলো বলে দিয়েছে ভেবেই মায়েরার কান্না পায়। ইরফান আবারও একই স্বরে বলে, আমি গন্ডার? মায়ের এবার মাথা নিচু করে নেয়। ইরফান মায়েরার গা ঘেঁষে দাঁড়ায়। ইরফানের বুকে মায়েরার কপাল ঠেকে। মায়েরা ঢোক গেলায়। ইরফান আবারও বলে, আমি মেন্টাল? মায়েরার জোরে জোরে কাঁদতে ইচ্ছে করছে। সব বলে দিয়েছে শুদ্ধ ভাইয়া। মাথা তুলে অসহায় কণ্ঠে বলে, সরি, আর বলবো না। ইরফান তীক্ষ্ণ গলায় বলে, বাট আমি তোমার গালের মানচিত্র পাল্টাবো। মারা দ্রুত তার দুহাতে দুগাল ঠেকে নেয়। ইরফান রেগে বলে, বাইরে বেরিয়েছিলে কেন? মারা আমতা আমতা করে বলে, বেরোয়নি তো। ইরফান মারার দুগাল থেকে মারার হাত দুটো নামিয়ে দেয়। মারা ঢোক গিলে তাকায় ইরফানের দিকে। ইরফান মৃদু স্বরে বলে, কেমন ছেলে লাইক করো তুমি? এইবার অ্যান্সার না দিলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মারা কেঁপে উঠে ধমক খেয়ে বিরক্ত হয়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনার মতো থাপ্পড় মারার যন্ত্র আর খবিশ লোক ছাড়া সব ছেলেদের পছন্দ আমার। ইরফান রেগে যায়। দুহাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না? মায়েরাও কিছুটা রেগে বলে, আপনি গত সপ্তাহেও মেরেছেন আমাকে। ইরফান শান্ত চোখে তাকায় মায়েরার দিকে। ডান হাতের বুড়ো আঙুল দ্বারা মায়েরার গাল স্লাইড করতে করতে মৃদু স্বরে বলে, কথা না শুনলে আরও মার খাবে। মায়েরা ঘন ঘন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আজকাল ইরফানের দৃষ্টি তাকে তৃষ্ণার্ত কাকের ন্যায় বানিয়ে দেয়। মায়েরা কিছু বোঝার আগেই ইরফান মুখ নামিয়ে মায়েরার বাম গালে কামড়ে ধরে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়, চেঁচিয়ে ওঠে। ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ছাড়ে না, বরং আরেকটু শক্তি প্রয়োগ করে দাঁত বসায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়, তবে শান্ত হয়ে যায়। পুরো শরীর কেমন শিরশির করছে। মেঝেতে থাকা পায়ের আঙুলগুলো গুটিয়ে নেয়। ঢোক গেলে ইরফান মায়েরার গাল ছাড়ে না। দাঁত বসিয়ে চোখ বুজে আছে, যেন খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত সে। প্রায় 3 মিনিটের মাথায় ইরফান বুঝল মায়েরা শান্ত হয়ে আছে। ধীরে ধীরে কামড়ে ধরা গাল ছেড়ে দেয়। জায়গাটা জখম হয়ে গিয়েছে। মায়েরা ছাড়া পেয়ে ইরফানের বন্ধন থেকে নিজেকে ছাড়াতে চাইলে ইরফান বিরক্ত হয়, রেগে বলে, রাগিও না আমায়। মারা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকায় মায়েরার চোখের পানে। মেয়েটার চোখে পানি টুইটুম্বুর। ইরফান ডান হাতের আঙুল মায়েরার কামড় দেওয়া স্থানে চেপে ধরে। মায়েরা ব্যথায় কেঁপে ওঠে। ইরফান দেখল মায়েরার অবস্থা। মায়েরা আঁখি টইটুম্বুর পানি নিয়ে ভেজা গলায় বলে, আপনার প্রবলেম কি? এমন রাক্ষসের মুডে এসেছেন কেন? ইরফান মায়েরার গালের জখম হওয়া স্থানে আলতো করে হাত বুলিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, তুমি থাপ্পড় লাইক করছো না, তাই? মায়েরা হা করে তাকায়। এই লোক কি পরিমাণ খবিস ভাবা যায়! থাপ্পড়ের বদলে কামড় দিচ্ছে। ইরফান দুহাতে মায়েরার ঝাপসা চোখ মুছে দেয়। নমনীয় সুরে শুধায়, ডু ইউ নো দ্য নেম অফ দিস বাইট? মায়েরা চোখের পাতা ফেলে বোকা চোখে ইরফান দিকে তাকিয়ে থাকে। ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, হেসেছে বোধহয়। তবে মায়েরা বুঝল না। তার কাছে ইরফানকে স্বাভাবিক গাম্ভীর্য লাগে। ইরফান তার বা হাত মায়েরার কানের লতি ছুঁয়ে ঘাড়ে রাখে, আঙুলগুলো চুলের ভাঁজে রাখে। মায়েরা ঢোক গিলে ইরফানের দিকে তাকায়। ইরফান তার মাথা বাঁদিকে বাঁকিয়ে চোখের পলকে মায়েরার ডান গালে দাঁত বসায়। মায়েরা দাঁতে দাঁত চেপে রইল। এবার একটা টু শব্দটিও করল না। মিনিট 2 পর মায়েরার গাল হালকা করে দেয় ইরফান। মাথা তুলে মায়েরার দিকে তাকালে দেখল মেয়েটা মাথা নিচু করে আছে।
ইরফান বা হাতে মায়ের কামড় দেওয়া স্থানে আঙুল চালিয়ে বলে, ইটস বদনজর টিকা অর বদনজর বাইট অ্যান্ড। ইরফান মায়ের দিকে তাকিয়ে থেমে যায়। 2-3টে চুল কপাল জুড়ে স্থান নিয়েছে মায়রার। ইরফান ডান হাতে তা মায়রার কানের পিঠে গুঁজে দিয়ে বিড়বিড় করে, লিটল গার্ল। মায়েরা অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। বদনজর টিকা তো ওই যে ছোটবেলায় কপালে কালো টিপ দেয় না, ওটাকে তো বদনজর ফোঁটা বলে তাদের গ্রামে। যদিও সেটা মানুষের মুখে প্রচলিত, আদতে এটা একদমই ঠিক নয়। কিন্তু এই লোক কোন আক্কেলে কামড়ে বলছে এটা নাকি টিকা। ইরফানকে থেমে যেতে দেখে ভ্রু কুঁচকে বলে, আর কি থেমে গেলেন কেন? আর অদ্ভুত নাম মনে পড়ছে না? ইরফান ভ্রু কুঁচকে ধমকে বলে, স্টুপিড গার্ল। বড় হবে কবে? মায়েরা তার দুগালে হাত রেখে রেখে বলে, হব না বড়, হয়েছে? সারাদিন এক কথা বলে বলে কান পচে গেল। ইস, আমার গাল। ইরফান বিরক্তির শ্বাস ফেলায়। এই গাধাকে শুধু থাপড়াতে ইচ্ছে করে তার। হঠাৎই শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বাইরে বেরিয়েছিলে কেন? মায়েরা ইরফানের দিকে তাকায়। মুহূর্তে এমন রেগে গেল কেন? চোখ নামিয়ে ঢোক গিলে বলে, বের হইনি। ইরফান রেগে বলে, মিথ্যা বললে বেহিসাব বাইটে এই গাল দুটো অস্তিত্ব হারাবে। একটু থেমে বলে, নাজিমের সাথে কথা বলেছো কেন? ইউ নো হি লাইকস ইউ। মায়েরা বুঝলো বাইরের সেই ছেলের নাম নাজিম। অতপর বলে, হ্যাঁ জানি, সে আমাকে পছন্দ করে, আমিও। ইরফান মায়েরার ঠোঁটের উপর বুড়ো আঙুল চেপে ধরে। দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, এটা খাওয়াতে না চাইলে বাজে বকা অফ করো, স্টুপিড গার্ল। ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে মায়েরা কুটিয়ে যায়। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। হাত ঘড়িতে একবার সময় দেখে। এরপর মায়েরার দিকে তাকিয়ে বলে, 1 মগ কফি আর তোমার ফিজিক্স বই নিয়ে আমার রুমে আসবে। টাইম 5 মিনিটস। মায়েরা ভ্রু কুঁচকে তাকালো ইরফানের দিকে। তার সামনের দিন ফিজিক্স এক্সাম। এই লোক জানলো কিভাবে? অতপর বলে, আপনি জানলেন কি করে সামনের দিন আমার ফিজিক্স এক্সাম? ইরফান দরজা খুলে বাইরে যেতে যেতে বলে, বিকজ আই এম নট এ ডানকি লাইক ইউ। মারা চোখ মুখ কুঁচকে তাকালো। এই লোক ভালোভাবে কথা বলতেই পারে না। সে গাধা হলে এই লোক যে গন্ডার সেটা স্বীকার করবে না। খবিশ লোক। ইরফান পিছু ফিরে বলে, কাম ফাস্ট স্টুপিড। মায়েরা যেভাবে ছিল ওভাবেই ধূপধাপ পা ফেলে ইরফানের পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নেয়। ইরফান মায়ের হাত টেনে ধরে, তার সামনে দাঁড় করিয়ে দেয়। শক্ত চোখে মায়ের দিকে তাকায়। মায়েরা অবাক হয়, কি জ্বালা! এই লোকের সেকেন্ডে সেকেন্ডে এমন মুড চেঞ্জ হয় কেন? কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়ের ওড়না হাতায়। আগা মাথা খুঁজে না পেয়ে বিরক্ত হয়। মায়েরা ইরফানের হাত ধরে বলে, কি করতে চাইছেন আপনি? ইরফান কিছু বলল না। ওড়না টেনে মায়ের মাথা ঢেকে দেয়। মারা অবাক হয় ইরফানের কাণ্ডে। ইরফান পাশ ফিরে খোলা দরজার দিকে তাকায়। নাছিমা শুদ্ধর গলার আওয়াজ পায়। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। মায়ের হাত ধরেই নিজেই রান্নাঘরের দিকে যায়। মায়েরা অবাক হয়ে বলে, আরে আপনি কেন যাচ্ছেন? আমি আপনার কফিতে বিষ মেশাবো না, নিশ্চিন্তে থাকুন। ইরফান থমকে বলে, শাট আপ। মারা মুখ ফুলিয়ে ইরফানের পিছু পিছু যায়। মারা চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছে। একটু পর পর ইরফানের দিকে তাকায়, যে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে ফোন গুতাচ্ছে। মারা ভাবে এই লোকের প্রবলেমটা কি। গাল দুটোয় হাত বুলায়। ইস, কি জোরে কামড়টাই না দিল। বিড়বিড় করল, রাক্ষস একটা। ইরফান মায়ের পিঠ ঘেঁষে পিছনে দাঁড়িয়ে লোভ হয়েছে বলে, আচ্ছা। মায়েরা ভয় পেয়ে যায়। ইনি তো দরজায় ছিল, এখানে কখন আসলো? দ্রুত পিছু ফিরতে চায়। একদম চুলার সামনেই দাঁড়িয়েছিল। বেখেয়ালে বা হাত টকবকে ফুটে ওঠা গরম পানির ভেতরে পড়ে। মায়ের আর্তনাদ করে ওঠে। ইরফান হতভম্ব। তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে দ্রুত মায়ের হাত টেনে তোলে। বা হাত উল্টে পাল্টে দেখে বিচলিত কণ্ঠে বলে থাকে, সরি লিটল গার্ল, আম সরি। এরপর দ্রুত রান্নাঘরের সিঙ্কের ওপর ট্যাপের নিচে মায়ের হাতটা ধরে। মায়ের হাত ভীষণ জ্বলছে। ইরফানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চায়। ইরফান ছাড়ে না। তার কপালে ভয়ানক চিন্তার ভাঁজ। তার কাছে তো মেডিসিন নেই। এখন কি হবে? মায়েরা জড়ানো কণ্ঠে বলে, হাত ছাড়ুন। ইরফান মায়ের দিকে তাকায়। ব্যাকুল কণ্ঠে বলে, আম সরি, ফার্স্ট এড বক্স আনা উচিত ছিল আমার। শেষ কথাটায় নিজের প্রতি বিরক্তি ঝরে পড়ে। ইরফান চিন্তিত কণ্ঠে বলে, তোমাকে যে মলম ব্যান্ডেজ কিনে দিয়েছিলাম ওসব কি করেছ? মারা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। ট্যাপ বন্ধ করে মায়েরাকে কোলে তুলে নেয়।
মায়েরা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার, পা নয়, নামান আমায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছু বলল না। তার ঘরে গিয়ে মায়েরাকে বেডে বসিয়ে দেয়। মায়েরা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মায়েরা হা করে চেয়ে আছে। তার হাত পুড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কী করছে এসব? অসহ্য জ্বলনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় জানায়, অনেক জ্বলছে। ইরফান মায়েরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এক্ষুনি আসছি, বসো। এরপর ইরফান শার্টের হাতে গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ে মায়েরার সামনে বিছানায় বসায়। এরপর মায়েরার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মায়েরা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মায়েরা কেঁদেছে এটুকু সময়, চোখে মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মায়েরার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মায়েরা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মায়ের কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মায়ের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট দাও আমায়, হাত উঠাবেন এর ভেতর থেকে, ওকে? মারা পিটপিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুদ্ধ অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পিছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধর সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এডের বক্স আছে? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, না, নাপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়ে ড্যামিট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুদ্ধ হা করে চেয়ে আছে। কি হয়েছে এর? পিছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুদ্ধ বুঝল না, বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়? সে ভেতরে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখাবয়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তার এক কোনায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখল এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলায়। এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফার্স্ট। ইরফানের চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন। কোন মলম? ইরফান ভ্রু কুঁচকে বলে, হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে, ব্যান্ডেজ এনে রাখে। ইরফান ভ্রু কুঁচকে বলে, আর নেই? জি আছে। সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে? তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট নিয়ে একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগুলো। ছেলেটি বলে, ভাই, আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা ভ্রু কুঁচকে বলে, হিসাব করে টাকা দিন, মানি ব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদেও? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, এই ওয়ালেটে 10,000-এর কম নেই, কম পড়লে নেক্সট ডেতে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসে দিয়ে আসবো, বাস্টার্ড। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ডা তার দোকানে এসেছে? এই জন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপরে থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালার ওয়ালেটের উপর গাঢ় সিলভার কালারে গুচ্ছি লেখা। ভেতরে চেক করলে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখলো সবগুলো 500 1,000 টাকার নোট, পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচ্ছি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গেছে। ইরফান গাড়ি থেকে নেমে হাত ঘড়িতে একবার টাইম দেখে। বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুদ্ধ ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়, আবার চলে এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলে, কাজ ছিল। শুদ্ধ ভোঁতা মুখে ইরফানকে দেখল। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছেই, সাথে তার নিজেকেও পাগল লাগে মাঝে মাঝে, ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মায়ের পাশে বসলে জায়গাটা ভেসা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়েছে। মায়ের হাত ভেজা জায়গায়। ইরফান বিরক্ত হলো,
বিড়বিড় করল, স্টুপিড। মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়ের হাত চেক করল। অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফানের মুখে ব্যথা দূর ছাপ। আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাতটা। এরপর মারাকে দু হাতে ধরে আর একটু সরিয়ে শুইয়ে দেয়। এপাশ পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মারার মুখের দিকে তাকালে দেখল চোখের আশেপাশে পানির ছিটে ফোটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তেই মুখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। তার মনে হলো সেই মায়ের পিছনে গিয়ে দাঁড়ানোই মায়ের এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, এই গার্ল, ওঠো। ঘুমন্ত মায়ের কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলে মায়েরা পিটপিট করে চোখ মেলে তার উপর ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মায়েরাকে চোখ মেলে তাকাতে দেখে ভ্রু কুঁচকে বলে, রাতে খেয়েছো? মারা ঘুমে তাকাতেই পারছে না। আবারও চোখ বুঝে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুমচর্ণ কণ্ঠে বিড়বিড় করে, খবিস লোক ঘুমেও শান্তি দেয় না। মারার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মারার দিকে। এবার আগের চেয়ে একটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এইবার মারার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মেলে বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘরে ভুলভাল দেখেছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রয়ে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মারা শোয়া থেকে উঠে বসে। আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল। হাতের জ্বলুনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়। এখন চলছে না কেন? হাত বাড়িয়ে সামনে আনলে দেখল ব্যান্ডেজ করা। এটা কে করলো? ইরফান ভ্রু কুঁচকে আবারও জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মারা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মুখ্য কাজ আমাকে রাগানো? অ্যান্সার করছো না কেন? ধমক খেয়ে মারার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেড সাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে। সাথে এক গ্লাস পানি নিয়ে মায়ের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও, ফাস্ট। মায়েরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ গরম হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মারাকে জোর করে হাঁ করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মারা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মায়ের মুখের দিকে এগোলে মায়েরা বলে ওঠে, দিন দিন, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এই লোক, সে জানে। তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেড সাইড টেবিলের ওপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে। অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মায়েরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মায়েরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাঁদর। দেখতে দেখতে মায়েরার এক্সাম শেষ। মায়েরা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারেনি। আজ যা মন চাই করবে। শান্তিতে একটু মজা করবে। ভাবতেই শান্তি লাগছে। আম্মা জান, আমি শাড়ি পরতে চাই। মায়ের কথা শুনে ত্রিনা বেগম মৃদু হেসে বলল, কেন? মায়েরা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই, এক্সাম তো শেষ। ত্রিনা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পড়বি, ঘুরবি। মায়েরা মন খারাপ করে বলে, কিন্তু আমার শাড়ি নেই। তোমার শাড়ি আছে? আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দেবে? ত্রিনা বেগম হেসে ফেললেন। এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটি সিল্কের জর্জেট শাড়ি বের করে আনে। মারা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান। এটা তোমার? ত্রিনা বেগম শাড়ির ভাঁজ খুললেন ধীরে ধীরে। মৃদু হেসে বললেন, এটা আমার ইরফানের বউয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বউয়ের জন্য একই রকম শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজেই পরতে চাইছিস, তাই বের করে দিলাম। মারা খুশি হয়ে বলে, শুদ্ধ ভাইয়ের বউ কী হবে তুমি ঠিক করে রেখেছো আম্মাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না।
তৃণা বেগম মৃদু হেসে বলেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখাতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মারার চোখ উজ্জ্বল হলো। ওয়াও, এই গ্রামেরই মেয়ে, ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মায়েরা শাড়ির ভেতরের কাপড় পরে আসলে তৃণা বেগম খুব সুন্দর করে কুঁচি করে মায়েরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হওয়ায় সময় লাগলো পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মায়েরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। তৃণা বেগম শাড়ি পরানো শেষ করে মায়ের আঁচল ঠিক করে দিল। জিজ্ঞেস করলো আঁচল ছেড়ে রাখবে নাকি কুঁচি করে কাঁধে তুলে দেবে। মায়েরা ছেড়েই রাখতে বলে। তৃণা বেগম মায়ের কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মায়ের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মায়াকে ফুটেছে বেশ। তৃণা বেগম শব্দ করে বলে ওঠে, মাশাআল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মায়া লজ্জামাখা হাসি হাসল। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলাই লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাবো আম্মা যান, তুমি রেডি হয়ে থাকো। তৃণা বেগম মৃদু হাসে মায়ের চঞ্চলতায়। মনটা বেশি ভালো হলে শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মায়েরা মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে হাঁটতে একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে পায় না। মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মায়ের মন খারাপ হয়। তাহলে সে একা একা শাড়ি পরল কেন? মন খারাপ নিয়েই উল্টো পথে হাঁটা ধরে। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মায়েরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়েছে। পুকুরের টলটলে পানিতে পাড়ে দাঁড়ানো মায়রার শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জল করছে। মায়রা নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখে হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সামে প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মায়ের মন খারাপ হয়ে আছে। কেন যে নিজেই বুঝে পায় না। এসে তো সেই ধমকাধমকি করে। তবুও মায়ের ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করল, আসবেই না তো, পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লক্ষ্মী না। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা মিয়াও করে ডেকে ওঠে। মায়েরা ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জল করে চেয়ে আছে। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মায়েরার শরীরের সাথে। মায়েরা হেসে ফেলল। কি সুন্দর, কি কিউট। ডান হাতটা উঠিয়ে আলতো করে বিড়ালের পশমি শরীর বুলিয়ে দিল। বিড়াল ছানা মায়ের দিকে চেয়ে মিয়াও মিয়াও করে ডাকে। মারার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট। তোকে তো আমি আমার সাথে নিয়ে যাবই, কোনো চিন্তা নেই সোনা। বিড়াল ছানা আবারও মিয়াও মিয়াও করে। মায়েরা হাসে। ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়েই হঠাৎই দৌড়ায় ধীর গতিতে। মিটিমিটি বাতাসে ভীষণ ভালো লাগলো। আশপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাকে একটা জায়গায় রেখে মায়েরা পাখিদের মতো হাত মেলে দৌড়ায়। পিছু পিছু বিড়াল। মায়েরা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়। খোপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মায়েরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশেই বিড়ালছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা টলটলে জলের উপর কল্পনার ইরফানকে গম্ভীর মুখে দেখতে পেল যেন, যে তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। যে দৃষ্টিতে মায়েরাকে পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্য লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, ওহো মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, গড়বো ভিটে খুশি রিটে সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ মেলে না, ও মন বোঝে না, বোঝে না, বোঝে না, মন বোঝে না, বোঝে না। রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই,
বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ, একটু চিনে নিলেই হব দুজন মিলে এক। পিছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে, আচ্ছা। মায়েরা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলে সে আর জীবনে ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারোর সামনে গান গায় না লজ্জায়। বিড়বিড় করছে, আল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে, কান ধরে উঠবোস করবো, আর জীবনে গান গাইবো না। ইরফান মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, এত ফাস্ট বড় হয়ে গেলে, ভেরি ইন্টারেস্টিং। মারা চোখ মুখ খিঁচিয়ে নিল। ইরফান আবারও একই স্বরে বলে, অ্যান্সামি, কাকে মেন করে গান গাইছিলে? মারা চোখ বুঝেই আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইবো না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পিছন থেকে অবলোকন করল। ডান হাতে মায়েরাকে তার দিকে ফেরায়। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে। দু পায়ের নখগুলোর ওপর অত্যাচার চালাচ্ছে। দুহাত জমা করে মোচড়ায়। ইরফান মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা ঢোক গেলে। এসব কানে যাচ্ছে না তার এখন। তার তো এই ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মায়ের মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মায়ের হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছ কেন? মায়েরা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট পেঁচায়। ইরফান মায়েরার নত মাথা, হাত কচলানো বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে। অতপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। মায়েরা চোখ মেলে তাকায়। কি বলল? আবার বলল, আই ডোন্ট লাইক ইউ। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মারা কোমরে দু হাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধহয় শুনল না মায়েরার কথা। নড়চড়বিহীন মায়েরার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মারার পানে নিবদ্ধ করে রাখে। ঘোরের মাঝেই হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন পার্ট ফ্লাওয়ার। মারা বোকা চোখে তাকালো ইরফানের দিকে। ভ্রু কুঁচকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মায়ের সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঢেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বেরোলে সব চুল কেটে ফেলবো, স্টুপিড। মারা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মারার কোলে বিড়াল দেখে ইরফানের ভ্রু কুঁচকে যায়। গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছো কেন স্টুপিড? ফেলো এটাকে। কত জীবাণু আছে এদের বডিতে, কোনো আইডিয়া আছে? মায়েরা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথা তার দু আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল মিয়াও মিয়াও করে ওঠে। মারা চেঁচিয়ে ওঠে, হায় হায়, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বা হাতে মায়ের হাত টেনে সরিয়ে বিড়াল ছানার টুঁটি ধরে মাটিতে নামিয়ে দিল। এবার মায়ের হাত ধরে হাঁটা ধরে। মায়েরা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, ওকে আমি নিয়ে যাব। উফ, নির্দয় লোক, বিড়ালের ছানাটার প্রতিও মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মায়ের দিকে এগিয়ে আসে। মায়েরা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম, ওকে আমার কাছে রাখবো? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়াল ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা চেঁচিয়ে ওঠে, কি করছেন, ছাড়ুন, নামিয়ে দিন আমায়। ইরফান তার মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মায়েরা লজ্জায় কুঁকড়ে যায়, মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দিন। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাঁদরামি করবে না, নয়তো কালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো। মায়েরা ঢোক গেলে ইরফানের বুক দু হাতে ঠেলে বলে, আপনি আপনার কাজে যান। উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছু বলে না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মারা আশেপাশে অনেক মানুষ দেখল। তাকে যদি কেউ চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে? মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলে, শাট আপ, আমি অন্যের বউকে কোলে নিয়েছি, স্টুপিড। মারা ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে এই গ্রামের চেনা কেউ যেন তাকে না দেখে নেয়। ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝেই কেউ একজন বলে ওঠে, কি রে, তুই মায়েরা না?
কথাটা মায়েরার কানে যেতেই মায়েরা চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিঁটে যায়, যেন ঢুকে যেতে চাইছে। তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি, মায়েরাও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বাঁ হাত দিয়ে পাশ থেকে মুখ ঢেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মায়েরা নয় হয়তো, হলে তো কথা বলতো। মায়েরা ভাবছে ইরফান গায়ে কি মেখেছে এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝল মেয়েটা, যদি ঘুমাতে পারতো এখানে। কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে। ইরফান চোখ নামিয়ে মায়ের দিকে তাকায়। ঘুমিয়ে গেল নাকি? এই বাঁদর 1 সেকেন্ড চুপ থাকলেও ঘাবলা লাগে। ভাবনার মাঝেই মায়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দিন। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়েরা মনে মনে হাসে। ইরফান রেগে মায়েরার পিঠের নিচে ধরে রাখা বাঁ হাতে মায়েরার মুখ তার বুকে চেপে ধরে। মায়েরা করে। কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। দু হাতে ইরফানকে ঠেলে। ইরফান হাত খানিক আলগা করে, তবে মায়েরাকে ছাড়ে না। মায়ের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করলো এই খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিতে, কিন্তু কিসব কোটফোট পরনে বলে সেটা পারল না। দম বন্ধ লাগছে না বলে আরামেই চোখ বুঝল। মিটিমিটি হাসলো। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতের কোটের একটুখানি আলতো করে আঁকড়ে ধরে অনিচ্ছায়। ইরফান তাকালো মায়ের হাতের দিকে। মায়ের মাথার পিছন থেকে তার হাত আলগা করে দিল, তবে মায়েরা সেভাবেই চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুফির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মায়েরাকে নামিয়ে দেয়। মারা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আনো, ফাস্ট। মারা অবাক হয়ে বলে, কেন? কোথায় যাব? বাসায়। মায়েরা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে। মিম তো নেই, ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ের বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মারা বিরক্ত হয়ে বলে, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে, ওই জেলখানা আমার ভালো লাগে না। কবে আবার আসতে পারবো এখানে কে জানে। আমি যাব না আজকে। ইরফান শক্ত চোখে তাকায় মায়ের দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মারা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন। ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দেবে নাই তো। একটু আগেই তো বললো তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতেও মেয়েটার চোখে পানি জমল। পাষাণ লোক ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়েই কথাটা বিড়বিড় করল। পাষাণ লোক। ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়েই কথাটা বিড়বিড় করল। ইরফান কথা বলতে বলতে মায়ের দিকে চোখ পড়লে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে দ্রুত দুপা এগিয়ে এসে মায়ের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মারা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব প্লিজ। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মারার পানে কিছু সময়, কিছু বলে না। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক, বলেই কল কেটে দেয়। মারা বুঝল না। ইরফান কি তাকে নিয়েই যাবে? আজকে থাকতে দিবে না? ইরফান মৃদু স্বরে বলে, গাড়িতে ওঠো। মারা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিনই তো থাকতে চাইছি, কালকেই চলে যাব সত্যি। ইরফান মায়েরার ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মায়েরা খুশি হলো। সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে ওঠে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়। এই মেয়ে এই তো কাঁদলো, আবার হাসছে। বিড়বিড় করল, পুচকি। মায়েরা বাড়ির ভেতরে যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মায়েরার। মায়েরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব, হাত ছাড়ুন। আপনার সাথে গাড়িতে যাব না। ভ্যান নয়তো রিক্সায় যাব, বুঝলেন? আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি। মায়েরা মন খারাপ করে। গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়। এই মেয়ের চাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিক্সায় চলো। মায়েরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিক্সায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে। আসলে ওই রিক্সায় কখনো ওঠা হয়নি। ছোটবেলা থেকে তো গাড়িতে চলাচল করেই অভ্যাস। কিছু বলল না মায়েরাকে। মায়ের হাত ধরে হাঁটা ধরে চুপচাপ। মায়ের পিছু পিছু যায়। রিক্সায় এক কোনায় মায়েরা বসেছে, পাশে ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পর পর মায়ের দিকে রেগে তাকাচ্ছে। মায়ের ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিক্সা থেকেই নেমে দাঁড়ায়। মেজাজ চড়ে গিয়েছে তার। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। চেঁচিয়ে বলে,
এই মামা দাঁড়ান দাঁড়ান। এরপর মায়েরাও রিক্সা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মায়েরা আর কিছু বলল না। তার ইচ্ছে এই ইহ জীবনে পূরণ হবে না। থাক, তাকে মেলায় নিয়ে যাবে এটাই অনেক। গ্রামের মেলা খুবই সাদামাটা, তবে মায়েরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে, মন চোড়ায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে। অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখল, মিম থাকলে উঠত। দুজন দুজনকে সাপটে ধরে চিৎকার দেয়। ভয়ও পায়, তবুও ওঠে। মজাই লাগে ভেবেই হাসল। ইরফান অদ্ভুত চোখে আশপাশে চোখ বুলায়। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরও কত কি যে বাচ্চামিতে সামিল হতে হবে, আল্লাহই ভালো জানে। মায়েরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়। দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে। আঙুল দিয়ে পাঁপড় দেখিয়ে দিয়ে বলে, কিনে দিন। ইরফান অবাক হয়ে মায়ের দিকে চেয়ে আছে। বিস্ময় কণ্ঠে বলে, ইউনো, তুমি আসলেই পুচকি। মারা ভ্রু কুচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলে সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলে, আপনি কিনে দিবেন। ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে। ফোনে কল আসায় মায়েরাকে বলে, এখানে ওয়েট করো, আমি আসছি। মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণ পরেই পিছন থেকে ডাক শুনতে পায়, হে বারবি ডল। মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়। এই ছেলে এখানে কেন? নাসিম হেসে বলে, কেমন আছো বারবি ডল? মায়েরা রাখতে গিয়েও রাখল না। এটা তো ইরফান আর শুদ্ধর ফ্রেন্ড, আর লোকটা জানেই সে ইরফানের বউ। তাই কিছু না বলে ভালোভাবেই উত্তর দিল, ভালো। নাজিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে, তোমাকে তো নতুন বউ লাগছে কিউট বারবি ডল। মারা কিছু বলল না। নাজিম আবারও বলে, কি খাও এটা? পাঁপড়। নাজিম কিছু একটা ভেবে বলে, ওয়েট, আসছে। একটু পর একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়েরার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ মায়ের দিকে এগিয়ে দিলে মায়েরা ভ্রু মুচকে তাকায়। নাসিম হেসে বলে, নাও, এসব তোমার ফেভারিট জানি, ফিরিয়ে দিও না। আমি কিন্তু ইরফান শুদ্ধর ফ্রেন্ড। মায়েরা নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলে, ওইভাবেই। আশেপাশে তাকিয়ে বলে, কার সাথে এসেছো? মায়েরা বলতে নেয়, তার আগেই নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও। বলতে বলতে চলে যায়। মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখল। বাইরের সব খাবারই তার ফেভারিট, বাড়ির কোনো খাবারই ভালো লাগে না। পাঁপড় খাওয়া শেষ। ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে একটা কামড় দিয়ে কয়েকবার চিবোয়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, এসব কোথায় পেলে? মারা মুখের টুকু না গিলেই বলে, আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনে হয়, একটু মজা করে হয়তো, দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়। শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়ের নাম মনে পড়ে না। কি যেন নাম বলেছিল। একটু ভাবতেই মনে পড়লে বলে ওঠে, ওই তো নাছিম। কথাটা বলার সাথে সাথে ইরফানের চোখে মুখে মুহূর্তেই ক্রোধ জমা হয়। শক্ত মুখাবয়বে মায়ের দিকে তাকায়। হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দু হাতে মায়ের গাল চেপে ধরে শক্ত হাতে। হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেওয়ার? ফ্যাল মুখ থেকে এসব। স্টুপিড, ফ্যাল। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতের 3 আঙুল মায়ের মুখে ঢুকিয়ে মায়ের মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলায়। মায়েরা খুক খুক করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মায়েরাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মারার মুখ নিচু করে নেয়। মারার মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না স্টুপিড গার্ল। মায়েরা হতভম্ব। তার সাথে কি হচ্ছে? এই লোক পাগল? তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে। পাশেই তো মাটি।